হ্যারি কেইন এই মুহূর্তে আমার চোখে এবারের ওয়ার্ল্ড কাপের দি বেস্ট স্ট্রাইকার। নরওয়ের এগেনস্টে ব্রাজিলের জিততে কষ্ট হবে। ইংল্যান্ড মেক্সিকো খেলা হবে ধুন্ধুমার লড়াই। ব্রাজিল ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনালে দেখা হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। মিডিয়ার কাজই কিন্তু কোনো ঘটনা পেলে সেটাকে উপস্থাপন করা, দর্শকদের ভিউটা শেয়ার করা এবং দর্শকদের মতামতটাকে প্রাধান্য দেওয়া। হ্যালো এভরিওয়ান, গতকাল রাতে রাউন্ড অফ 32 এর খেলায় জয় পেয়েছে ইংল্যান্ড ও বেলজিয়াম এবং আজ সকালে স্বাগতিক যুক্তরাষ্ট্র জয়ের দেখা পেয়েছে। ফলে 3 দলই চলে গেছে শেষ 16তে। এই রাউন্ডের ম্যাচ বাকি আর মাত্র 6টি। এরপর শুরু হবে শেষ 16। ইংল্যান্ড জয় পেয়েছে কঙ্গোর বিপক্ষে, বেলজিয়াম হারিয়েছে সেনেগালকে। স্বাগতিক যুক্তরাষ্ট্র শেষ 16তে ওঠার পথে পরাজয়ের স্বাদ দিয়েছে বসনিয়াকে। এই 3টি ম্যাচ নিয়ে আজ কথা হবে জাগোর বিশ্বকাপ আড্ডায়। দর্শক, জাগো স্পোর্টস ওয়ার্ল্ড কাপ কফি হাউস আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন জাগো নিউজের বিশেষ প্রতিনিধি ও অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু। ভাই, আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি ভাইয়া। এবং আপনার কাছে আমি যদি শুরুতেই একটু জানতে চাই কালকের খেলা নিয়ে, যে ইংল্যান্ড যে কঙ্গোকে হারিয়েছে 2-0 গোলে, ইংলিশদের খেলার ধরনটা কি, আসলে কোন কৌশলে ওরা খেলে? কালকে যেরকম আক্রমণাত্মকভাবে খেলেছে, কি বলতে চান আপনি তাদের খেলার কৌশল নিয়ে? না, ইংলিশরা তো অলথ্রুই তাদের যে চিরায়ত যে স্টাইল আছে, একটু পাওয়ার ফুটবল, গতিময় ফুটবল, হিট অ্যান্ড রান। পৃথিবীতে দুটো দেশই আছে যারা ইউরোপীয় ঘরানার হলেও ইউরোপের বাকি দলগুলোর চেয়ে একটু ডিফারেন্ট ফুটবল খেলে। একটা ইংলিশরা, একটা জার্মানরা। তারা নিজেদের মধ্যে দেয়া নেয়া করে খেলে ঠিকই, বাট তাদের খেলায় গতি বেশি, গতি নির্ভর, পাওয়ার অ্যাপ্লাই করে। যারা বল স্ন্যাচিংয়েও তারা খুব তেড়ে ফুড়ে প্রতিপক্ষর ওপরে চড়াও হয়, সেটা ফুটবলের আইন মেনেই। বাট স্ন্যাচ করা, যেটা বল ছিনিয়ে না, সেই কাজটাতেও ইংলিশরা পারদর্শী। কম্প্যাক্ট ডিফেন্স, উইং দিয়ে, 2 উইং দিয়ে অ্যাটাক করে প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপে ফেলার জন্য তারা সেন্টার করে, ক্রস করে। একসময় লব বলতো, এখন আর লব বলে না, ক্রস বা এয়ারে বল ফেলে এবং এয়ার থেকে তারা তাদের সমতা সূচক গোলটিও আদায় করে নিয়েছে। কাজেই ইংলিশরা তাদের যে চিরায়ত ধারা, সেই ধারাই খেলেছে। রাইট ফ্ল্যাঙ্কে সাকা এবং তাদের ক্যাপ্টেন মেইন স্ট্রাইকার হ্যারি কেইন, তিনি ছিলেন আসল জায়গায়। তার হাইটটাও ভালো, তার হেডওয়ার্কটা চমৎকার। লম্বা হওয়ার কারণে তিনি এমনিতেই বেশি জায়গা পান, ওপর থেকে হেড করার সুযোগ পান। এই সুযোগগুলো ইংল্যান্ড কাজে লাগানোর চেষ্টা করেছে এবং ইংলিশ ফুটবলারদের মধ্যে কালকে জয়ের তাড়নাটাও বেশি ছিল। তারা আপ্রাণ চেষ্টা করেছে, পিছিয়ে থেকেও ম্যাচ জেতার ব্যাপারে তাদের একটা উদগ্র বাসনা ছিল এবং কখনোই মনে হয়নি যে ইংলিশরা 70, 72, 75 মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও তারা যে খেলায় ফিরে এসে পরবর্তীতে জয় ছিনিয়ে নিয়েছে, ওই সময়গুলোতেও কিন্তু তাদেরকে প্যানিক মনে হয়নি। তারা নিজেদের সামর্থ্যের প্রতি আস্থা রেখেই খেলেছে এবং খেলা শেষে সেটা ক্যাপ্টেন হ্যারি কেইন বলেছেনও যে তাদের আস্থা ছিল যে তারা হয়তো বা ম্যাচে ফিরতে পারবেন। মোদ্দা কথা, ইংলিশরা তাদের যে একটা ওন স্টাইল, সেই ওন স্টাইলটাই কালকে কঙ্গোকে বিট করেছে। একদমই তাই। এবং আপনি যেমনটি বলছিলেন, হ্যারি কেইনের কথা যদি বলি, তিনি কিন্তু কালকে জোড়া গোল করেছেন এবং এই বিশ্বকাপে তার 5টি গোল। আপনার কি মনে হয়, এমবাপ্পে এবং মেসিকে ছাড়িয়ে কি তিনি গোল্ডেন বুটের দৌড়ে সবার থেকে এগিয়ে থাকবে? এগিয়ে থাকবেন কিনা জানি না, বাট তাকে এখন আর পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। কালকে হ্যারি কেইন এমন 2টো গোল করেছে, পৃথিবীর যে কোনো ফুটবল এক্সপার্ট শুধু ওই গোল 2টো দেখে তার স্কোরিং অ্যাবিলিটির প্রশংসা না করে পারবেন না। হ্যারি কেইন এই মুহূর্তে আমার চোখে এবারের ওয়ার্ল্ড কাপের দি বেস্ট স্ট্রাইকার। কিন্তু স্ট্রাইকারের কাজ হচ্ছে, আপনি যদি আবিধানিক বাংলা করেন তাহলে হচ্ছে আঘাতকারী। এখন তিনি তো আর আঘাত করেন না, তার কাজ হচ্ছে স্ট্রাইক করা, অপোনেন্টের গোল লাইনের উদ্দেশ্যে বা জালের উদ্দেশ্যে স্ট্রাইক করা। সেই কাজে কি শুটিংয়ে, কি হেডিংয়ে, আমি বলবো হ্যারি কেইন এই মুহূর্তে দি বেস্ট। তিনি ডি বক্সের ভেতরে একটা জায়গায় অবস্থান করার চেষ্টা করেন, খুব বেশি নিচে নামেন না,
জি। লিওনেল মেসি এবং এমবাপেরা যতটা নিচ থেকে বল স্কিম করেন, জি, জি, জি। প্লে মেকিং এর কাজটাও করেন, কখনো থ্রু ঠেলে দেন, কখনো স্কোয়ার করেন, কখনো বা তারা নিজেরাই বল নিয়ে ঢুকে পড়েন, সেই কাজটা হ্যারি কেইন কম করেন। হ্যারি কেইন যেটা করেন, হ্যারি কেইন একটা অবস্থান নিয়ে থাকেন, রাইট ফ্ল্যাঙ্কে তাকে সাকা অনেক হেল্প করেন, কৃষ্ণকায় ফরওয়ার্ড তাদের ইংলিশদের, তিনি কিন্তু অনেক বল তাকে দিয়েছেন। এবং কালকে তিনি যেটা দেখিয়েছেন যে দুরূহ কোণ থেকেও এবং সুবিধাজনক জায়গায় না থেকেও হেডে এবং পায়ে গোল করা যায়। আমি তার দুটো গোলের বর্ণনা দিই। প্রথম গোলটা দেয়া নেয়া করে খেলা হয়েছে, রাইট ফ্ল্যাঙ্ক থেকে অ্যাটাক হয়ে সেটা লেফট ফ্ল্যাঙ্ক থেকে একটা সেন্টার এসছে, তিনি ডান দিক থেকে বক্সের ভেতরে ঢুকেছেন হ্যারি কেইন, এবং ডিফেন্ডাররা তার আশপাশেই ছিল। তার বডিটা কিন্তু একটু অকওয়ার্ড পজিশনে ছিল, তার বডি ওয়েটটা ছিল ডান দিকে, তিনি ডান দিকে ঝুঁকেছিলেন, বল আসছে বাদিক থেকে, ওর মধ্যে তিনি আমি একদম আমার নিজের বডি দেখাচ্ছি, তিনি ডান দিক থেকে বাদিকে শরীরটাকে এনে ওই অকওয়ার্ড জায়গা থেকে যে হেড ওয়ার্ক করেছেন, এবং সেই হেডের যে পাওয়ার, আপনি একটা কমন সেন্স, এখন আপনি আমার সামনে একটা বল দিলেন, আমি স্ট্রেট হেড করলাম, সেটাই যে পাওয়ার আসবে, আমি এখান থেকে দৌড়ে গিয়ে যদি এইভাবে হেড করি, সেই পাওয়ারটা আসার কথা না। কিন্তু হ্যারি কেইন সেই জিওমেট্রিক্যাল, আমি বলবো যে হিসেবটাকে ভুল প্রমাণ করে শরীরটাকে ডান থেকে বায়ে এনেও তীব্র গতিতে হেড করেছেন, এবং সেই হেডের এতটা পাওয়ার ছিল এবং প্লেসমেন্টটা এত নিখুঁত ছিল, কঙ্গোর গোলকিপার কিচ্ছু করতে পারেননি। এবং এই জন্যই হয়তো হ্যারি কেইন সবার থেকে আলাদা। একদমই। এবং পরের গোলটা নিয়ে আমি আরো বলছি, পরের গোলটা তিনি ডান দিক থেকে স্কিম করেছেন, একজন দুজন ডিফেন্ডারকে কাটিয়েছেন, তার সামনে দুজন ডিফেন্ডার ছিল যারা তাকে তেড়ে আসছে বা একজন পেছন থেকে তারা করছে, গোলকিপারও সামনে, তিনি ঠিক বক্সে ঢুকতেই ডান পায়ে তার কিন্তু পোস্টের দিকে নজরও ছিল না। এই গোল কালকে বহুবার স্লো মোশনে দেখানো হয়েছে, রিপ্লেতে দেখানো হয়েছে। তিনি সেকেন্ড গোলটা করার সময় বলটা নিয়ে ড্রিবল করে বক্সে ঢুকতেই ডান পায়ের লক্ষ্যভেদী শট নিয়েছেন, কিন্তু লক্ষ্যের দিকে তিনি তাকাননি। দ্যাট ইজ তার মাপ এত যে আমি এখান থেকে যদি পায়ের এই জায়গাটাকে কানেক্ট করতে পারি, তাহলে বল আমার তার ফার্স্ট পোস্ট দিয়ে গোলকিপারের নাগালের বাইরে গিয়ে জোরে পোস্টে ঢুকবে। ইউজুয়ালি আপনি জানেন, আমরা বলি না যে লক্ষ্যকে আগে দেখতে হয়, তারপরে লক্ষ্য ভেদ করা। শট সবাই নেন পোস্টের দিকে তাকিয়ে। কালকে হ্যারি কেইন দ্বিতীয় বা জয়সূচক গোলটি যেটা করেছেন, তার চোখ পোস্টের দিকে ছিল না, তার চোখ ছিল তিনি দুই ডিফেন্ডারের মধ্য দিয়ে বল নিয়ে ঢুকছেন, তিনি জাস্ট এই আমি যেভাবে আছি এখন ওর মধ্যেই শট করেছেন। সেই শটটা ফার্স্ট পোস্ট দিয়ে ওপর থেকে একেবারে এত পাওয়ার যে বড় মাছ জালে আটকা পড়লে যেরকম গিয়ে লাফায়, ওই বলটা সেরকমই ছিল। আমি এক্সাইটেড, অনেক দিন ফুটবল দেখি, হয়তো ওয়ার্ল্ড কাপ দেখেছি নিজের চোখে, এখনো দেখা হয়নি, বাট 8-10টা ওয়ার্ল্ড কাপ টিভিতে দেখে ফেলেছি, সেই 82 থেকে দেখছি। আমি এইরকম গোল, কালকে হ্যারি কেইনের জয়সূচক গোলটা এগেনস্ট কঙ্গো আমি খুব কম দেখেছি, এবং ওই গোল দেখার পর আমার মনে হয়েছে একজন জাত এবং অত্যন্ত উঁচু মানের দক্ষ স্ট্রাইকারের প্রতিচ্ছবি হচ্ছে এই হ্যারি কেইন। কাজে তাকে হালকা করে দেখার কিছু নাই, গোল্ডেন বুটের লড়াইয়ে তিনি থাকবেন, এবং তার দল যদি ওয়ার্ল্ড কাপে টিকে থাকে, বেশি দূর পর্যন্ত যায়, তাহলে হ্যারি কেইন অবশ্যই মেসি এমবাপের সাথেই থাকবেন, ইউ নেভার নো, এগিয়েও যেতে পারেন। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। দর্শক, বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সঙ্গে। চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। ভাইয়া, এবার আপনার কাছে একটু জানতে চাইবো, ইংল্যান্ড ও ব্রাজিল যদি তাদের শেষ 16তে জিতে যায়, তাহলে কিন্তু আমরা কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড এবং ব্রাজিলের একটা খেলা দেখছি, এবং আশা করাই যায় একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা তখন দেখব। মানে কি মনে হয়, কাকে আপনি এগিয়ে রাখবেন সেই খেলায়, যেহেতু আপনি একজন ব্রাজিল সাপোর্টার এবং একসঙ্গে ইংল্যান্ডকেও আপনি এগিয়ে রাখছেন? অনুভা, আমি শুধু ব্রাজিলের কথা বলবো না, আমি ইংল্যান্ডের কথা বলবো। আমরা জেনেই গেছি এখন ইংল্যান্ড আর মেক্সিকোর খেলা হবে সেরা 16তে, ব্রাজিল খেলবে নরওয়ের এগেনস্টে, এটা জানা হয়ে গেছে। নরওয়ের এগেনস্টে ব্রাজিলের জিততে কষ্ট হবে, কালকে আপনার সঙ্গে আলাপে আমি বলছিলাম যে এটা ইজি হবে না, তো ফাইট করেই জিততে হবে। ইংল্যান্ড মেক্সিকো খেলা হবে ধুন্দুমার লড়াই,
মেক্সিকানরাও কিন্তু তারাও কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপের কো হোস্ট, আপনি জানেন। তিনটি দেশ তো কো হোস্ট, আমেরিকা, কানাডা অ্যান্ড মেক্সিকো। তো মেক্সিকো কিন্তু এখন পর্যন্ত 4 খেলায় একটি গোলও হজম করেনি। কাজেই তারা সেরা 16-তে ইংল্যান্ডকে ছেড়ে দিতে চাইবে না। মেক্সিকানরা আপ্রাণ চেষ্টা করবে ইংলিশদেরকে পরাজিত করেই কোয়ার্টার ফাইনালে বা সেরা 8-এ চলে যেতে। কাজেই আমার কাছে মনে হয় যে সেরা 8-এ যদি ব্রাজিল আর ইংল্যান্ড মুখোমুখি হয়, তার আগে দুদলকেই কঠিন পরীক্ষায় অবতীর্ণ হতে হবে সেরা 16-তে। কাজেই আগে আমরা সেরা 16টা দেখি। আমি হুট করেই বলতে চাই না যে সেরা 16-তে ব্রাজিল ইংল্যান্ড দেখা হবেই। একটা দল ছিটকে পড়তে পারে, দুটো দলও যে পড়বে না, এটা তো ফুটবল। তো আমরা বলি যে ফুটবল গোলের খেলা। তাই আমরা নিশ্চয়ই এর পরে আলাপ করব। কালকে সেনেগাল 2-0 গোলে এগিয়ে শেষ পর্যন্ত 3-2-এ হেরেছে। সেই তাদের হারার ধরনটা নিয়ে হয়তো প্রশ্ন আছে, বাট এন্ড অফ দ্য ডে তারা তো হেরেছে, তারা পরাজিত দল এবং ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়েছে। কাজেই ফুটবল গোলের খেলা। শেষ মুহূর্তে ইংল্যান্ড মেক্সিকোর সাথে এবং ব্রাজিল নরওয়ের সাথে সেরা 16-তে আগে জিতুক, তারপরে আমি সেই ম্যাচে কারা জিতলো তাদের উপর ভিত্তি করেই আমি আলাপ করতে চাই ব্রাজিল ইংল্যান্ড হবে কি হবে না। তবে ব্রাজিল ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনালে দেখা হয়ে যাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা আছে, কিন্তু পূর্ব শর্ত হলো ইংল্যান্ডের মেক্সিকোকে হারাতে হবে, ব্রাজিলের নরওয়ের বাধার প্রাচীর টপকে তারপরে সেরা 8-এ যেতে হবে। একদমই তাই। এবং যেমনটি বলছিলেন, বেলজিয়ামও কিন্তু শেষ 16-তে উঠে গেছে। আপনার কি মনে হয় বেলজিয়ামকে নিয়ে আসলে কি বলতে চান আপনি এই মুহূর্তে? যদিও অনেক তর্ক বিতর্ক আছে যে পেনাল্টির ইস্যুটা নিয়ে, কি মনে হয় প্রত্যাশিত ছিল এই জয়টা? না, একটা কথা কি কালকে আমি বলেছিলাম, এই প্রশ্নটা আপনি করেছিলেন। এখন বেলজিকদের ফুটবল ঐতিহ্য তো সেনেগালের চেয়ে বেশি। বেলজিয়াম এক সময়ের ইউরোপের প্রতিষ্ঠিত দল ছিল। ইউরোপের জার্মান, ইংল্যান্ড, স্পেন, ইটালি, এর পরপরই কিন্তু বেলজিয়ামকে মোটামুটি বোঝানো হতো দীর্ঘদিন। তো এখন তো বেলজিয়ামের ফুটবলে আমি বলবো একটু ভাটা এসছে। বেলজিয়াম 80-র দশকে 90 দশকে যতটা প্রাণবন্ত এবং সাজানো গোছানো ফুটবল খেলতো, এখন বেলজিকদের ততটা খেলতে দেখা যায় না। তারপরেও এগেনস্ট সেনেগাল আমি মনে করি যে কোনো ফুটবলের বিশেষজ্ঞ বলেন, বিশারদ বলেন, বেলজিয়ামের পক্ষে কথা বলেছিলেন। বাট মাঠের লড়াইয়ে কিন্তু সেনেগাল এক্সিলেন্ট ফুটবল খেলেছে এবং তারা খেলা শেষ হওয়ার 5 মিনিট আগ পর্যন্ত 85 মিনিট পর্যন্ত 2-0-তে এগিয়েছিল। তো এইটা একটা আমি বলবো যে একটা দলের ব্যর্থতার চাইতে ভাগ্যটা খারাপ যে শেষ 5 মিনিট তারা ওই 2-0 আপটা সেটা ধরে রাখতে পারেনি। আপনি 2-0 গোলে এগিয়ে থাকলেন 85 মিনিট পর্যন্ত, শেষ 5 মিনিটে ইনফ্যাক্ট শেষ 3 মিনিটে 2টি গোল হজম করলেন। এটা ভাগ্যেরও বিড়ম্বনা আছে। অ্যাট দ্য সেম টাইম সেনেগালদেরও কিন্তু আমি বলবো ব্যর্থতা। তারা ওই সময়ে তারা কেন নিজেদের রক্ষণ দুর্গটা সামলে উঠতে পারলো না? আপনি 2-0 গোলে এগিয়ে আছেন, শেষ 5 মিনিট সময় কাটিয়ে দিতে পারলেই আপনি কালকে কিন্তু তারা চলে যেত বেলজিয়ামকে টপকে সেরা 16-তে। সেটা তারা পারেনি। বেলজিকরা শেষ 3 মিনিটে 2 গোল করে 2-2 করে ফেলেছে। তারপরে এক্সট্রা টাইমে বেলজিয়ামের যে জয়সূচক পেনাল্টি গোল নিয়ে কথা বলা হচ্ছে, সেটা কিন্তু বিতর্কটা এই কারণে আমি মনে করি যে বিতর্কটা এই কারণে খুব বড় করে দেখার উপায় নেই, যদিও মিডিয়ায় অনেক ফলো করে প্রকাশ করা হচ্ছে। এই কারণে নেই যে সিদ্ধান্তটা তো টিভি রিপ্লে দেখে পুনর্বিবেচনা করা হয়েছে। প্রথমে কিন্তু রেফারি পেনাল্টির নির্দেশ দেননি, কাজে আপনি রেফারিকে দোষ দিতে পারবেন না। রেফারি তো প্রথমে পেনাল্টি দেননি, পরবর্তীতে টিভি রিপ্লাই দেখে, যেটা তো এখন ফিফার রুলস হয়েছে। ক্রিকেটে যেটা হয়, ক্রিকেটে আপনি জানেন যে ক্রিকেটে একটা সিদ্ধান্ত লেগ বিফোর বা কট বিহাইন্ড বা স্টাম্পিং এর বা রান আউটের, এই সিদ্ধান্তগুলো তো এখন রিভিউ সিস্টেমে চলে এসছে। অর্থাৎ আম্পায়ার যদি মনে করেন সিদ্ধান্তটা নিয়ে কনফিউশন আছে, আম্পায়ার তখন থার্ড আম্পায়ারের কাছে যান। আমরা দেখি একটা সংকেত তারা দেখান, এটার মানে হচ্ছে থার্ড অ্যাঙ্গেলে বা থার্ড আইতে দেখা হোক, ইনফ্যাক্ট টিভির পর্দায় দেখা হোক। তো সেভাবে দেখেই কিন্তু কালকের সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করা হয়েছে। কাজে এখানে খুব বড় বিতর্ক আছে কিনা আমি জানি না। যেমন খেলা শেষে সেনেগালের কোচ কিন্তু স্বীকার করেছেন যে আমি এই পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে কোনো কথা বলবো না। সত্য হচ্ছে আমরা জিততে পারিনি, আমরা ওয়ার্ল্ড কাপ থেকে 3-2 গোলে হেরে বিদায় নিয়েছি।
আমি তার এই স্পোর্টিং অ্যাটিটিউডকে শ্রদ্ধা জানাই, সম্মান করি। ওয়ার্ল্ড কাপ হচ্ছে, ওয়ার্ল্ড কাপের একটা সিদ্ধান্ত নিয়ে মিডিয়া, দর্শক অনেক কিছু বলবে। আমি নিজে মিডিয়ায় 3 যুগ কাটিয়ে দিয়েছি, আপনিও মিডিয়ায় আছেন। মিডিয়ার কাজই কিন্তু কোনো ঘটনা পেলে সেটাকে উপস্থাপন করা, দর্শকদের ভিউটা শেয়ার করা এবং দর্শকদের মতামতটাকে প্রাধান্য দেওয়া। বাট আমার কাছে মনে হয় অনফিল্ড যে ঘটনা ঘটেছে, রেফারি তৃতীয় চোখ থেকে দেখেছেন, দ্যাট ইজ টিভি রিপ্লে থেকেই সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করেছেন। এটা নিয়ে আমার কাছে খুব একটা বড় ধরনের কোনো বিতর্ক মনে হয় না। বাট এই বিতর্কটা ছিল, আছে, হয়তো থেকে যাবে যে সেনেগাল একটা বিতর্কিত সিদ্ধান্তের কারণে প্রথমবার রেফারি পেনাল্টি দেননি, পরবর্তীতে টিভি রিপ্লাই দেখে তিনি আবার সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করেছেন। এটা নিয়ে কথা হবেই। বাট হার্শ রিয়ালিটি হলো সেনেগাল আউট অফ দ্য ওয়ার্ল্ড কাপ, সেনেগালকে হারিয়ে টপ 16-এ চলে গেছে বেলজিয়াম। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। দর্শক, বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরও উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সঙ্গে। ভাইয়া, এবার আপনার কাছে জানতে চাইবো যে স্বাগতিক যুক্তরাষ্ট্র কিন্তু শেষ 16তে উঠে গেছে, যুক্তরাষ্ট্রকে নিয়ে আপনি কতটা আশাবাদী? আশাবাদের কিছু নেই। যুক্তরাষ্ট্র তো মোটামুটি ফুটবলে মোরাললেস ভালোই খেলে, বিশেষ করে ওমেন ফুটবলেও তাদের ইমপ্রুভমেন্ট হয়েছে অনেক। যেহেতু আমেরিকা পৃথিবীর একটা কি বলবো অনেক দৃষ্টিকোণ থেকেই, অনেক মানদণ্ডেই উন্নততম দেশ, কাজেই তারা ফুটবলে দিনকে দিন উঠে আসবে, উঠে আসছে। সর্বাধুনিক প্রযুক্তি কাজে লাগানোর ক্ষমতা আছে, অর্থনৈতিক স্বচ্ছতা আছে। অর্থাৎ একটা দেশের ফুটবল উন্নয়নে যা যা দরকার, হায়ার ট্রেনিং, লজিস্টিক সাপোর্ট, আনুষঙ্গিক অনেক ধরনের সাপোর্ট এবং প্রতিভার কদর মূল্যায়ন করা, প্রতিভাগুলোকে আরও মানে গড়ে তোলা, এই সব জায়গাতেই আমেরিকার পর্যাপ্ত সুযোগ সুবিধা সামর্থ্য আছে। কাজেই তাদের পৃথিবীর অন্যান্য বিষয়ে যেমন তারা দিনকে দিন উন্নতি করছে, ফুটবলেও তাদের উন্নতিটা হচ্ছে। তারপরেও আমেরিকানরা অ্যাটলিস্ট ব্রাজিল এবং আর্জেন্টাইনদের মতো এত সহজাত জন্মগতভাবে ফুটবল প্রতিভার অধিকারী না। কাজেই তাদেরকে আর ব্রাজিল আর্জেন্টিনা বানানো যাবে না। আর আপনি ট্যালেন্ট, ন্যাচারাল ট্যালেন্টকে আপনি কিন্তু ন্যাচারালি এটাকে আপনি ওই একাডেমি করে বা জিমনেশিয়ামে তৈরি করে আর যেই হোক লিওনাল মেসি তৈরি করা যায় না। কিন্তু ম্যারাডোনা কিন্তু ওই জিমনেশিয়ামে বা একাডেমি থেকে তৈরি হননি। ম্যারাডোনারা ন্যাচারাল ট্যালেন্ট, সেই টাইপের ট্যালেন্ট আমেরিকায় কম। তারপরেও আমি মনে করি আমেরিকা হয়তো বা সেরা 16তে তো শুধু যায়নি, তারা যদি আরও একটু এগিয়ে যায় তাহলেও আমি অবাক হব না। আর মধ্যে কথা, আমেরিকাতে এখন ফুটবলের চর্চাও হচ্ছে প্রচুর এবং তারা শুধু কো হোস্ট না, অন্যতম হোস্ট কান্ট্রি হিসেবে তারাও তো চাইবে অ্যাটলিস্ট একটা সম্মানজনক জায়গায় গিয়ে ওয়ার্ল্ড কাপটা শেষ করতে। কাজে আমার মনে হয় তাদেরও হয়তো বা টার্গেট আছে অ্যাটলিস্ট কোয়ার্টার ফাইনালে যাওয়া। কাজে আমার মনে হয় সেরা 8-এও যদি আমেরিকাকে আমরা দেখতে পাই তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। ভাই, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং বরাবরের মতোই আমি শেষ করব ক্রিকেট নিয়ে প্রশ্ন করে। 6 তারিখে আমরা জানি জিম্বাবুয়ের সাথে ওয়ানডে সিরিজ আছে। কি মনে হয় বিগত খেলার এই হারের কোনো প্রভাব কি পড়বে এই সিরিজে? টেস্টে আমরা খুব বাজেভাবে হেরেছি, সেই টিমের প্লেয়ার তো আছেন কয়েকজন, ওয়ানডেতে তহিদ হৃদয়রা আছেন, কয়েকজনই আছেন। তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না এটা আমি বলবো না। মেন্টাল একটা নেগেটিভ ইম্প্যাক্ট তো পড়তেই পারে যে আমি টেস্টে খুব যাচ্ছেতাইভাবে হেরেছি, যদি ওয়ানডেতেও তার প্রভাব থাকে। এটা কিন্তু আমার আপনার চিন্তা বা সংশয় থেকে না, এটা প্লেয়ারদের মনেও কিন্তু এটা কাজ করতে পারে। বাট আমি মনে করি বিইং এ প্রফেশনাল প্লেয়ার্স আমাদের ক্রিকেটারদের এটা পড়া উচিত না। কারণ টেস্ট একটা ফরম্যাট 5 দিনের খেলা, লাল বলের খেলা। ওয়ানডে 50 ওভারের খেলা, সাদা বলের খেলা। কাজে দুটো ভিন্ন পরিবেশ, ভিন্ন আঙ্গিক, ভিন্ন ফরম্যাট। কাজে বাংলাদেশের ক্রিকেটাররা যদি চিন্তা করেন যে না আমরা ওয়ানডেতে বেশ ভালো ফর্মে আছি, শেষ সিরিজেও আমরা পাকিস্তানকে হারিয়েছি, যার সঙ্গেই খেলছি না কেন ভালো খেলছি, সেই আত্মবিশ্বাস নিয়ে যদি তারা জিম্বাবুয়ের সঙ্গে খেলেন তাহলে অবশ্যই আমি মনে করি ওয়ানডেতে বাংলাদেশ বেটার পারফর্ম করবে, বেটার রেজাল্ট হবে। বাট যদি তাদেরকে মনের বাগে খায় যে আমরা টেস্টে ভালো করতে পারিনি, জিম্বাবুয়ের কাছে এসে ধরাশায়ী হয়েছি, তাহলে কিন্তু ওই চিন্তাটা অবচেতন মনে তাদের ওয়ানডে দলের ওপরও নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। বাট সেটা পড়বে না বলে আমার বিশ্বাস। বাট শেষ করছি আবারও, যদি পড়ে, দ্যাট ইজ টেস্টের
নেগেটিভ ইম্প্যাক্টটা, মেন্টাল ডিজাস্টারটা যদি আমাদেরকে মনের বাগে খেয়ে বসে যে আমরা তো টেস্টে পারিনি, তাহলে কিন্তু ওয়ানডেতে আমরা যতটুকু ভালো খেলি ততটুকু ভালো পারফরমেন্স পাওয়া নাও যেতে পারে। কাজে আমি আশা করব বাংলাদেশের ক্রিকেটাররা টেস্টের কথাটা এটাকে একটা নাইটমেয়ার, একটা দুঃস্বপ্ন মনে করে, জি। মানুষ অনেক দুঃস্বপ্ন দেখে না, আমি আপনি দেখে হয়তো ঘুম ভেঙে যায় কিছুক্ষণের জন্য, হয়তো আমরা একটু কি বলবো মেন্টালি অস্থির থাকি, বাট সেটা নিয়েই তো আমরা বসে থাকি না, তাহলে তো জীবন চলবে না। কাজে আমরা ধরে নেই জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ম্যাচটা একটা দুঃস্বপ্ন ছিল, সেখান থেকে বেরিয়ে এসে যদি বাংলাদেশের ক্রিকেটাররা সাহস এবং তাদের নিজেদের অ্যাবিলিটির প্রতি বিশ্বাস রেখে মাঠে খেলতে পারে, তাহলে ওয়ানডে সিরিজ আমি মনে করি বাংলাদেশেরই হবে। বাবু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের সঙ্গে এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য। অনুভব, আপনাকেও ধন্যবাদ এবং আমাদের দর্শকদেরকে বরাবরের মতোই শুভেচ্ছা, শুভকামনা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। শেষ 16তে আপনি কতটা এক্সাইটেড? এবং আমি যদি বলি এমবাপে, হ্যারি কেইন অথবা মেসি, আপনি কাকে এগিয়ে রাখবেন গোল্ডেন বুটের দৌড়ে? অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জাগো নিউজের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা।